গ্রামটা দিনের আলোয় যেমন চেনা, রাত নামলেই তেমন অচেনা হয়ে যায়। রংপুর সেই রকমই এক গ্রাম, যেখানে ভোরে কুয়োর ধারে জলভরা হাড়ির শব্দ শোনা যায়, আর সন্ধ্যের পরে বাতাসের মধ্যেই অদ্ভুত একটা চাপা অস্থিরতা ঢুকে পড়ে। সেই সোমবার সকালটাও বাইরে থেকে একেবারে সাধারণ ছিল। সূর্য উঠেছিল, কিন্তু আলোটা যেন কারও মুখে ঠিক করে বসছিল না। চৌপালের পাশে দেবী সিংহের দোকানের সামনে অস্বাভাবিক ভিড় জমে গিয়েছিল। ভাঙা তালা, উল্টে পাল্টে থাকা তাক, আর ফাঁকা জায়গা, যেখানে থাকার কথা ছিল আটা, তেল, চিনি, এমনকি কিছু টাকা। দেবী সিং মাটিতে বসে মাথা ধরেছিলেন। তার কণ্ঠে ক্লান্তি, ভয় নয়। তৃতীয়বার তিনি বলেছিলেন, এবারও কেউ কিছু দেখতে পেল না। ভিড়ের এক পাশে দাঁড়িয়েছিল একটি যুবক, লম্বা গড়ন, চোখে অদ্ভুত স্থিরতা। গ্রামের ছোটরা তাকে ডাকত জস্সা, বড়রা বলতো জাসপ্রীত সিং। সে চিৎকার শোনেনি, সে দেখছিল। ভাঙা তালার কড়া, মাটিতে চাপা পড়ে থাকা পায়ের ছাপ, আর দোকানের বাইরে পড়ে থাকা এক ফোঁটা তেলের দাগ। যেন কেউ তাড়াহুড়ো করেনি, যেন কেউ জানত কোথায় পা রাখতে হবে। জাসপ্রীত ধীরে মাথা তুলেছিল। এই চুরি শুধু জিনিসের নয়, এটা কারো অভ্যেসের ছাপ। ঠিক তখনই ভিড়ের ভেতর দিয়ে এক নিঃশব্দ ছায়া ঢুকে পড়ল। কালচে বাদামি লোম, তীক্ষ্ণ নাক, সতর্ক চোখ। শেরু, জাসপ্রীতের কুকুর। শেরু তালাটা শুকে এক মুহূর্ত থামল, তারপর হঠাৎই পেছনের গলির দিকে দৌড় দিল। জাসপ্রীত এক পলক তাকাল। তার চোখে ভয় নয়, ছিল একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর এই গ্রামের রাতগুলো লুকিয়ে রেখেছে অনেক দিন ধরে। শেরু গলির মোড়ে গিয়ে থেমে গেল। ভৌ ভৌ নয়, গর্জনও নয়। ওর শরীরটা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছু বুঝেছে, কিন্তু এখনও নিশ্চিত নয়। জাসপ্রীত সেখানে এসে দাঁড়াল। পিছনে তার দুজন বন্ধু, মনদীপ আর হারমান। গ্রামে সবাই চেনে এই তিনজনকে। যেখানে বাকিরা অনুমান করে, ওরা সেখানে হিসেব মেলায়। গলির মোড়ের কাছে একটা পুরনো খুঁটি ছিল। রাতে সেখানে লণ্ঠন ঝোলে। খুঁটির চারপাশের মাটি অদ্ভুতভাবে নরম, যেন কেউ বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। জাসপ্রীত নিচু হয়ে দেখল, মাটির ভেতরে ছোট্ট একটা গোল দাগ। সিগারেট নয়, বিড়ির পোড়া মাথা চেপে নেভানো। মনদীপ ফিসফিস করে বলল, গ্রামে বিড়ি কে খায়? হারমোন এক মুহূর্ত ভাবল, তারপর শান্ত গলায় বলল, চৌকিদার কাকা আর অজিত লোহার। জাসপ্রীত মাথা নাড়ল। চৌকিদার কাকা নয়, যিনি গ্রাম পাহারা দেন তিনি এতটা অসতর্ক হবেন না। ঠিক তখনই লাঠির ঠকঠক শব্দ শোনা গেল। বাঁক ঘুরে আসছিলেন বৃদ্ধ চৌকিদার ভাগাতরাম। চুল সাদা, চোখ তীক্ষ্ণ। গ্রামের প্রতিটা রাস্তা, প্রতিটা অভ্যাস, সব তার চেনা। তিনি শেরুর দিকে তাকিয়ে হালকা হাসলেন। আজ কুকুরটা খুব কথা বলছে, বললেন তিনি। কি বলছে বলো তো? জাসপ্রীত ধীরে ধীরে সব জানাল। তালা, তেল, পায়ের ছাপ, বিড়ির দাগ। ভাগাতরাম কথা বললেন না সঙ্গে সঙ্গে। লাঠির মাথা মাটিতে ঠেকিয়ে একটু সময় নিলেন। তারপর বললেন, চোর বাতাস নয়, মানুষই, আর মানুষকে ধরায় তার অভ্যাস। জাসপ্রীতের চোখে এক ঝলক আলো জ্বলে উঠল। কাকা, সে বলল, তাহলে আজ রাতে আমরা চোর ধরব না, আমরা অভ্যাস ধরব। ভাগাতরাম মৃদু হেসে মাথা নেড়েছিলেন। ঠিক কথাই, আজ রাতটা মন দিয়ে দেখার। দূরে শেরু আবার গলির দিকে তাকাল। লেজ ধীরে নড়ছে, যেন সেও জানে এই গল্পের শুরুটা হয়ে গেছে। আর রংপুর গ্রামের রাত আরও একবার চুপচাপ প্রস্তুতি নিচ্ছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে গ্রামটা বদলে যেতে শুরু করল। চুলোর আগুন জ্বলল, হাঁড়িতে ভাত চাপল, কিন্তু চৌপালে আজ হুক্কার ধোঁয়ার চেয়ে কথাই বেশি। সবাই বলছিল চোরকে ধরতে হবে, কেউ বলছিল পুলিশ ডাকতে হবে, কিন্তু কেউই বলছিল না কিভাবে। জাসপ্রীত বলল না কিছু। সে শুনল, দেখল, আর মনে মনে গুছিয়ে নিল। পিপল গাছটার নিচে সে বন্ধুদের ডাকল। মনদীপ এলো গুড়ের ছোট টুকরো হাতে। হাসতে হাসতে বলল, খালি পেটে বুদ্ধি কাজ করে না। হরমোন তার ছোট নোটখানা খুলল। পাতায় পাতায় গ্রামের ছোট ছোট অদ্ভুত ঘটনা লেখা। জাসপ্রীত শান্ত গলায় বলল, 4টে প্রশ্ন। 1.
চোর কি নেয়? 2 চোর কারা হতে পারে? 3 সে কখন আসে? 4 আমরা কিভাবে তাকে ভুল করাব? মনদীপ বলল, সে তো জিনিস নেয়, টাকা, তেল যা পায়। জসপ্রীত মাথা নাড়ল। না, সে প্রয়োজন নেয়, সব জায়গা থেকে আলাদা জিনিস, মানে সুযোগ দেখেই কাজ করে। হরমোন খাতা দেখে বলল, শেষ 3 বার সময় আলাদা, জায়গা আলাদা। ঠিক তখনই ভগতরাম এসে বসলেন। তিনি চুপচাপ শুনলেন, তারপর বললেন, আজ গ্রামে কে নতুন এসেছে আর কে হঠাৎ বদলে গেছে সেটা দেখেছ? এই কথায় জসপ্রীতের ভেতর যেন চাকা ঘুরে গেল। তাহলে আজ রাতে আমরা ফাঁদ পাতব, সে বলল, কিন্তু হাতে ধরে নয়, চোখ আর অভ্যাস দিয়ে। পরিকল্পনা ঠিক হল। নদীর ধারের কাঁচা পথ, সেখানে নজর, শেরুকে বাঁধা হবে না, আর গ্রাম থাকবে নিশ্চুপ। রাত নামতে নামতে রংপুরের বাতাস ভারী হয়ে উঠল। চাঁদ ছিল, কিন্তু লুকোচুরি খেলছিল মেঘের সঙ্গে। ঝোপের আড়ালে 4টে ছায়া স্থির হয়ে বসে রইল। জসপ্রীত, মনদীপ, হরমোন আর ভগতরাম। আর একটু দূরে শেরু, নাক মাটিতে, কান খাড়া। এই রাত শুধু চোরের পরীক্ষা নয়, এই রাত রংপুরের বিশ্বাসেরও পরীক্ষা। রাত অনেকটা এগিয়ে গেছে। গ্রাম ঘুমোচ্ছে, কিন্তু ঘুমটা হালকা, যেন একটু শব্দেই ভেঙে যাবে। ঝোপের আড়ালে বসে জসকেত সময় গুনছিল না, সে গুনছিল নিঃশব্দতা, কারণ গভীর রাতে নিঃশব্দতা কখনো হঠাৎ ভেঙে যায়। শেরু হঠাৎ থেমে গেল, তার শরীর শক্ত, কান দুটো একদিকে সোজা হয়ে আছে। জসপ্রীত হাত তুলে ইশারা করল, চুপ। কাঁচা পথের দিক থেকে ধীরে ধীরে পায়ের শব্দ ভেসে এলো, খুব হালকা, নগ্ন পায়ের মতো অথবা খুব পুরনো জুতো। ভগতরাম ফিসফিস করে বললেন, একজন নয়, 2টি ছায়া, একটু ফাঁক রেখে হাঁটছে, যেন একে অপরকে চেনে কিন্তু পাশাপাশি থাকতে চায় না। হঠাৎ ক্ষীণ একটা আলো জ্বলে উঠল, হাতের তালুতে ঢাকা টর্চ। 1 সেকেন্ড, তারপর অন্ধকার। শেরুর গলা থেকে খুব হালকা একটা শব্দ বেরোল, গর্জন নয়, সতর্কবার্তা। জসপ্রীতর কপালে ঘাম জমল। এই আলো, এই সময়, এটা অভ্যাস। ঠিক তখন একটা পরিচিত শব্দ রাতের বুক কাঁপিয়ে দিল, একটা কাশি, শুকনো, পুরনো, বারবার শোনা। জসপ্রীতের বুকের ভেতর নামটা নিজে থেকেই উঠে এলো, কিন্তু সে ঠোঁট চেপে ধরল। না, ধারণা নয়, প্রমাণ। ছায়াগুলো হঠাৎ থেমে গেল। একজন বাম দিকে ঝোপের দিকে সরে গেল, অন্যজন এগিয়ে চলল গলির দিকে। মনদীপ দাঁত কামড়ে বলল, ভাগ করেছে। জসপ্রীত হিসফিস করে বলল, ঠিক তাই। হরমোনের দিকে তাকিয়ে সে বলল, বাম দিকটা তুমি দেখো। ভগতরাম লাঠি শক্ত করে ধরলেন। একলা নয়, বললেন তিনি, আমি আছি। জসপ্রীত আর মনদীপ গলির ছায়াটার পেছনে পেছনে চলল, পা এমনভাবে ফেলছে যেন মাটিও টের না পায়। দোকানের পেছনের গলিতে পৌঁছে জসপ্রীত থেমে গেল। খালি টিন উল্টো, কাপড়ের থলিটা নেই, ফাঁদ কাজ করেছে। সেই ছায়া ঝুঁকে পড়ল। ঠিক তখনই শেরু হঠাৎ জোরে ভোঁ ভোঁ করে উঠল। ছায়াটা চমকে উঠল, দৌড় দিতে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। জসপ্রীত সামনে এসে দাঁড়াল, মনদীপ পেছনে। দৌড়িও না, জসপ্রীত বলল, পড়ে যাবে। ছায়া জমে গেল। চাঁদ মেঘের ফাঁক দিয়ে বেরোল, আলো পড়ল মুখে। চেনা মুখ, খুব চেনা। জসপ্রীতের বুকের ভেতর একটা ভারী কিছু নেমে এলো। এই চুড়ি আর অচেনা রইল না। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট হয়ে উঠল, ঘামে ভেজা কপাল, কাঁপা ঠোঁট, চোখে ভয় আর লজ্জা। রাজু, গ্রামেরই রাজু বাড়ই, যে সবার সঙ্গে হাসে কিন্তু চোখে চোখ রেখে কথা কম বলে। জসা, তার গলা ভেঙে গেল। আমি একা না, এই কথাটাই জসপ্রীতের বুকের ভেতর আরও একটা দরজা খুলে দিল। পেছন দিক থেকে হঠাৎ শব্দ, ঝোপ নড়ল, লাঠির ঠক শব্দ, ভগতরামের হাঁপানো শ্বাস, আর তারপর দৌড়ে পালানোর শব্দ। হরমোনের কণ্ঠ দূর থেকে ভেসে এলো, কাকা, ও পালিয়ে গেল। রাজু বসে পড়ল মাটিতে, যেন শরীর থেকে
সব শক্তি বেরিয়ে গেছে। ও বড় দিমাগওয়ালা। আমি শুধু কথা শুনেছি। জসপ্রীত কিচ্ছু বলল না। সে রাজুর মুখের দিকে তাকিয়ে রইল। এই চুরি একজনের নয়, এই চুরি কারোর মাথার ভেতর জন্মেছে। ভগতরাম কাছে এসে দাঁড়ালেন। তার কণ্ঠে রাগ ছিল না, ছিল ক্লান্তি। নাম বলার আগে তিনি বললেন, সব দড়ি জুড়তে হবে। রাজুকে উঠিয়ে চৌপালের দিকে নিয়ে যাওয়া হলো। ভিড় জমল না, শব্দ হল না। ভগতরাম একটাই কথা বললেন, ভিড় সত্যকে ভয় দেখায়। চৌপালে বাতি জ্বলল। রাজু নিচু মাথায় বসে রইল। জসপ্রীত তার সামনে বসে বলল, ডরাস না, সত্য বল, সত্যই একমাত্র পথ। রাজু চোখ তুলল, আর সেই চোখে একটা নাম ভাসতে দেখা গেল। এই গল্প এখন আর চুরির গল্প নয়, এই গল্প ভরসার গল্প। রাজু অনেকক্ষণ চুপ বসে রইল। বাতির আলোয় তার ছায়াটা কাঁপছিল, যেন সত্যটা বললেই ছায়াটাও ভেঙে যাবে। বল। জসপ্রীত খুব আস্তে বলল, কার নাম? রাজুর গলা শুকিয়ে গিয়েছিল। সে ঢোক গিলল, তারপর বলল, হরনাম চাচা। চৌপালে নিঃশ্বাসের শব্দ থেমে গেল। এই নামটা গ্রামে বিশ্বাসের মতোই ভারী। হরনাম, যে হিসাব জানে, যে পঞ্চায়েতে পরামর্শ দেয়, যে সবার ঘরের খবর রাখে। ভগতরামের চোখ নামল। লাঠির মাথা মাটিতে ঠেসে ধরলেন তিনি। এই জন্যই সে ধরা পড়েনি, ধীরে বললেন। রাজু মাথা নিচু করে বলল, সে কখনো হাতে নেয় না, বলতো, আমি দেখব, তুই করবি। সময়, জায়গা সব সে জানত। জসপ্রীতের মাথার ভেতর সব দড়ি একে একে জুড়ে গেল। বিভিন্ন জায়গা, বিভিন্ন সময়, ভিন্ন ভিন্ন জিনিস, সব কিছুর মাঝখানে একটাই মিল, তথ্য। আর অন্য লোকটা? জসপ্রীত জিজ্ঞেস করল। রাজু কাঁপা গলায় বলল, ওর ভাতিজা, বাইরে থাকে, আজ রাতেই পালিয়েছে। চৌপালে কেউ চিৎকার করল না, কেউ হাত তুলল না। ভগতরাম ধীরে বললেন, যখন ভরসাই অস্ত্র হয়, তখন ক্ষত সবচেয়ে গভীর। জসপ্রীত উঠে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন। আজ রাতেই, সে বলল, এই গল্প শেষ হবে, নইলে কাল আর কেউ মোহরা হবে। বাতির আলো কাঁপল। চৌপালে থাকা সবাই বুঝে গেল, এটা আর লুকিয়ে রাখার সময় নয়। রংপুর আজ নিজের মুখোমুখি দাঁড়াতে চলেছে। হরনাম চাচাকে ডাকার জন্য কোনো ঢাকঢোল বাজানো হলো না, কেউ চেঁচালো না। খবরটা নীরবে পৌঁছল। পঞ্চায়েত বসেছে। হরনাম এলেন। মুখে সেই চেনা শান্ত হাসি, চোখে আত্মবিশ্বাসের ছায়া। আবার কি হয়েছে? তিনি হালকা গলায় বললেন, বাইরের লোকই হবে, আমি তো আগেই বলেছিলাম। জসপ্রীত তার চোখে চোখ রেখে বলল, বাইরেরও, ভেতরেরও। রাজুকে সামনে আনা হলো। কেউ কথা বলল না। রাজু চোখ তুলল। এইবার সে কাঁপল না, শুধু বলল, চাচা, আপনি বলেছিলেন। হরনামের হাসিটা 1 সেকেন্ডের জন্য জমে নেল, তারপর আবার ফিরল, কিন্তু আগের মতো ছিল না। ছেলে ভয় পেয়ে গেছে, তিনি বললেন। আমি কেন? ঠিক তখন তার কাশি উঠল, শুকনো, পরিচিত কাশি, যেটা রাতের অন্ধকারে সবাই শুনেছিল। ভগতরাম ধীরে বললেন, কাশি বদলায় না হরনাম, মানুষ বদলায়। চৌপালে পিন পতন নীরবতা। হরনামের চোখে এদিক ওদিক ঘুরল। এই প্রথম। জসপ্রীত শান্ত গলায় বলল, আপনি হাত নোংলা করেননি, আপনি মাথা ব্যবহার করেছেন। কিন্তু মাথা যখন মানুষ ভাঙে, সেটাই সবচেয়ে বড় প্রমাণ। এক মুহূর্ত, তারপর হরনাম চাচা ধীরে বসে পড়লেন। কোনো চিৎকার নয়, কোনো অজুহাত নয়, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস। রংপুর আজ তার চোরকে চিনে ফেলেছে, আর জসপ্রীত প্রথমবার বুঝল, সঠিক দিকের ন্যায় সবসময় হালকা হয় না। ভোরের আলো ধীরে ধীরে চৌপালে ঢুকল। রাতের ভার এখনো নামেনি,
কিন্তু অন্ধকার সরে যাচ্ছে। হরনাম চাচা একপাশে বসেছিলেন, মাথা নিচু, হাত দুটো জড়ো করা। রাতভর প্রশ্ন হয়নি বেশি, কারণ উত্তরগুলো আগেই দাঁড়িয়ে গিয়েছিল। পঞ্চায়েত বসল। এইবার ভিড় ছিল না, যারা শুনতে জানে তারাই ছিল। পঞ্চায়েতের মুখিয়া গম্ভীর গলায় বললেন, ভরসা ভাঙা চুরিময়, কিন্তু তার ফল সবচেয়ে গভীর। হরনাম ধীরে মাথা তুললেন, তার কণ্ঠে ক্লান্ত স্বীকারোক্তি। আমি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভেবেছিলাম, ভাবিনি এই বুদ্ধি আমাকে ধরিয়ে দেবে। কেউ চেঁচাল না, কেউ আঘাত করল না। জসপ্রীত উঠে দাঁড়াল। শাস্তি থাকবেই, সে বলল, কিন্তু শাস্তি যদি শুধু আঘাত হয় তাহলে গল্প থামে না। সে প্রস্তাব দিল, চুরি হওয়া সব ফিরবে, ক্ষতিপূরণ হবে। হরনাম গ্রাম ছাড়বেন, আর রাজু সে কাজ করে ভুল শোধ করবে। ভগতরাম লাঠিতে ভর দিয়ে বললেন, যেখানে শুধুই শাস্তি সেখানে আবার চোর জন্মায়, যেখানে সংশোধন সেখানে গল্প থামে। দীর্ঘ নীরবতার পর পঞ্চায়েত সিদ্ধান্ত নিল। হরনাম ধীরে জসপ্রীতের দিকে তাকালেন। তুই আমার চেয়ে বড় হলি ছেলে, বললেন তিনি। দুঃখ এই যে আমি দেরিতে বুঝলাম। জসপ্রীত কিছু বলল না। কিছু কথা উত্তর নয়, শিক্ষা হয়ে থাকে। রংপুরের আকাশে সূর্য উঠল। চোর ধরা পড়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা, গ্রামটা নিজেকে চিনেছে। দিন গড়িয়ে যেতে লাগল। রংপুর আবার তার চেনা ছন্দে ফিরল, কিন্তু আগের মতো ছিল না। দেবীসিংহের দোকানের তালা এবার শুধু লোহার ছিল না, ভরসারও ছিল। রাজু ভোরে উঠে চৌপাল ঝাড় দিত। কথা কম, কাজ বেশি। চোখে লজ্জা ছিল, কিন্তু তার পাশে ধীরে ধীরে পরিশ্রমের আলো জমছিল। ভগতরাম প্রায়ই বলতেন, ভুল মানুষকে ছোট করে না, ভুলে আটকে থাকা করে। জসপ্রীত আবার নিজের জীবনে ফিরল। খেত, বই, আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসা। মনদীপ হাসতে হাসতে বলত, যশা, এখন তো তুই গ্রামের মাথা। যশা মাথা নাড়ত, না, গ্রামটাই মাথা খুলে ফেলেছে। শেরু সবসময় তার পাশে থাকত, যেন এই পুরো ঘটনার নীরব সাক্ষী। এক সন্ধ্যায় হঠাৎ শেরু ভোঁ ভোঁ করে উঠল। সবাই থমকে গেল। জসপ্রীত তাকাল। গ্রামের ধারে দাঁড়িয়েছিল এক অচেনা ছেলে, পথ জানতে এসেছে। শেরু শুকল, তারপর শান্ত হয়ে গেল। জসপ্রীত বুঝল, ভয় নয়, সতর্কতাই দরকার। সে মনে মনে ভাবল, চোর শুধু মানুষ হয় না, কখনো পরিস্থিতিও চুরি করে নেয় মানুষের বিচার। রংপুর সেই দিন শিখেছিল, সব ছায়া চোর নয়, আর সব সমস্যার সমাধান হাতের জোরে হয় না। দূরে সন্ধ্যার আলো জ্বলছিল, গ্রাম নিঃশব্দে শ্বাস নিচ্ছিল। এই গল্প শেষ হয়নি, এটা শুধু একটা অধ্যায়ের সমাপ্তি। শান্তি বেশি দিন নিখুঁত থাকে না। রংপুরে ফিরেছিল ঠিকই, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত ফাঁক রয়ে গিয়েছিল। এক দুপুরে ক্ষেত থেকে ফেরার পথে জসপ্রীত লক্ষ্য করল, মানুষ ছোট ছোট দলে কথা বলছে, গলা নিচু, চোখে অস্বস্তি। দেবী সিংহ তাকে দেখে বললেন, শুনেছিস তো, নদের ধারে নাকি আবার কাউকে দেখা গেছে। কেউ বলছে ছায়া, কেউ বলছে মানুষ, কেউ বলছে হরনামের ভাতিজা ফিরে এসেছে। জসপ্রীত বুঝল, এই ভয়টা অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ ভয় সবচেয়ে বিপজ্জনক। সে কিছু না বলে শেরুর মাথায় হাত রাখল, আর নদের দিকে হাঁটল। ভগতরাম আগেই সেখানে ছিলেন। দূরে তাকিয়ে বললেন, খবর নয়, আজ বাতাস বদলেছে। সন্ধ্যা নামতেই ভয়টা ছড়াল। কেউ পাহারা দিতে চায়, কেউ বদলা নিতে। জসপ্রীত চৌটালে সবাইকে ডাকল। এইবার তার গলা উঁচু হল না, কিন্তু শব্দগুলো ভারী ছিল। প্রমাণ ছাড়া সন্দেহ বিষ, সে বলল। আজ আমরা ভয়কে তাড়া করব না, আমরা দেখব। সেই রাতে সে ইচ্ছে করেই গ্রামের ধারে কিছু পুরনো যন্ত্র রেখে দিল। দামি নয়, কিন্তু চোখে পড়ার মতো। শেরুকে আজ বেঁধে রাখা হল না, সে নিজেই পথ নেবে। রাত গভীর হল, চাঁদ উঠল। হঠাৎ শেরু দৌড় দিল। এইবার গর্জন নেই, আছে কৌতূহল।
সবাই পিছনে ছুটল। ঝোপের আড়ালে একটা কাঁপা ছায়া। চোর নয়, ভাঙা কণ্ঠে এক কিশোর। আমি শুধু দেখতে এসেছিলাম, সবাই বলছিল তাই। জসপ্রীত গভীর নিঃশ্বাস নিল। এইবার ধরা পড়েছে কোনো চোর নয়, ভয়। আর ভয়কে শাস্তি দিলে নয়, বোঝালে থামে।